আচ্ছা দেখো, এখানে ওনারা বলছিল একটা কথা আমাদের শুরুতেই, যে আমরা বর্তমানে 60% ক্যাপাসিটিতে মাল বানাচ্ছি, আর আমরা 24,000 মাল উৎপাদন করছি 60% ক্যাপাসিটিতে। এই কথাটা ওনারা বলছে একদম শুরুতে। আর আরেকটা কথা বলছে নিচে, যে ফ্রম জানুয়ারি 1, 2013, 2003, 2003-এর পহেলা জানুয়ারি থেকে, মানে পরের বছর, দ্য কোম্পানি শুড অপারেট অ্যাট 90% ক্যাপাসিটি। তার মানে 2002 সালে আমরা 60% ক্যাপাসিটিতে মাল বানাতাম 24,000, কিন্তু 2003-এর জানুয়ারি থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা 90% ক্যাপাসিটিতে কাজ করব। তো একটা ক্যালকুলেশন করো তোমরা, 24,000টা যদি 60% ক্যাপাসিটি হয়, তাহলে 90%-এ আমাদের কত ইউনিট মাল বানাতে হবে? 24,000 ভাগ 60 গুণ 90, তাহলে কত হয় দেখো তো? 24,000 ভাগ 60 গুণ 90, তাহলে কত হয়? 36,000 হয়। জি জি স্যার। স্যার। তার মানে আমরা 2002-এ যখন 24,000 মাল বানাচ্ছিলাম, আমরা 2003-এ গিয়ে আমরা সেখানে 36,000 মাল বানাবো। তার মানে আরো বেশি মাল বানাবো। 2002-এর জন্য এখানে ওনারা কিছু ইনফরমেশন দিয়ে দিয়েছে। আবার 2003-এর ক্ষেত্রে ওনারা কিছু কথাবার্তা নিচে আলাদাভাবে বলে দিয়েছে। আমি যখন অঙ্কটা করব এগুলো আমি আবার পড়বো। কিন্তু ওনারা মূল প্রশ্নটা কি করেছে দেখো। ওনারা প্রশ্ন করেছে, এই যে এই যে মূল প্রশ্নটা এখানে, ইউ আর রিকোয়ার্ড টু অ্যাসাইটেন দ্য এডিশনাল ওয়ার্কিং ক্যাপিটাল অ্যাজ উড বি নেসেসারি ইন ভিউ অফ এডিশনাল প্রোডাকশন। এটাই হলো আমাদের এই অঙ্কটার প্রশ্ন। এখানে ওনারা এই প্রশ্নটা এখানে করে দিয়েছে। প্রশ্নটার মধ্যে কি বলছে ওনারা? প্রশ্নটার মধ্যে বলছে, ইউ আর রিকোয়ার্ড টু অ্যাসাইটেন, তোমাকে বের করতে হবে দ্য এডিশনাল ওয়ার্কিং ক্যাপিটাল, কি পরিমাণ অতিরিক্ত ওয়ার্কিং ক্যাপিটাল অ্যাজ উড বি নেসেসারি, আমাদের প্রয়োজন হবে, ইন ভিউ অফ এডিশনাল প্রোডাকশন। এই যে আমরা 24,000 মালের থেকে আমরা যে 36,000 মাল যে বানাবো, এই অতিরিক্ত প্রোডাকশনের কারণে আমাদের অতিরিক্ত ওয়ার্কিং ক্যাপিটাল কি পরিমাণ প্রয়োজন হবে, এটা ওনারা প্রশ্ন করেছে। তোমরা এখন একটু চিন্তা করে বলো, যদি এই প্রশ্নের উত্তর দিতে হয়, তাহলে আগে আমাদেরকে জানতে হবে 24,000-এর জন্য আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল কত লাগবে। তারপর আমাদেরকে জানতে হবে 36,000-এর জন্য আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল কত হবে। তাহলে আমরা বলতে পারবো 36,000-এর জন্য অতিরিক্ত কি পরিমাণ ওয়ার্কিং ক্যাপিটাল লাগবে, কি তাই না বলো তো? তাহলে আগে আমাকে 24,000-এর ওয়ার্কিং ক্যাপিটাল বের করতে হবে, তারপর আমাকে 36,000-এর ওয়ার্কিং ক্যাপিটাল বের করতে হবে। এরপর আমি বলতে পারবো 36,000-এর জন্য অতিরিক্ত কি পরিমাণ ওয়ার্কিং ক্যাপিটাল লাগবে। তো এই হচ্ছে আমাদের এই প্রশ্নের মোটামুটি একটা স্ট্রাকচার। তো আমি তোমাদেরকে আগেই বলেছি যে ওয়ার্কিং ক্যাপিটাল অঙ্ক করতে গেলে আমাদের প্রথম কাজ হলো অ্যানুয়াল টোটাল কস্ট বের করা। আর এই অ্যানুয়াল টোটাল কস্টটা আমরা এখন বের করব 24,000-এর জন্য, আবার 36,000-এর জন্য, কারণ দুইটার জন্যই আমাদেরকে ওয়ার্কিং ক্যাপিটাল করতে হবে। তো চলো, এই যে ওয়ার্কিংটা আমরা খুব সুন্দরভাবে আগে করি। আমাদের প্রথম ওয়ার্কিং, ক্যালকুলেশন অফ অ্যানুয়াল টোটাল কস্ট, ক্যালকুলেশন অফ অ্যানুয়াল টোটাল কস্ট। আচ্ছা, এটা আমি এখন ক্যালকুলেশন করছি কিভাবে দেখো। আমি আগে ছকটা টেনে নিই, তারপর তোমরা টেনাও। পার্টিকুলার্স, এটা হলো 24,000 ইউনিটের জন্য, আর এটা হলো 36,000 ইউনিটের জন্য।
আমাদের 24,000 ইউনিট ইনফরমেশনও আছে, 36,000 মালও আমাদেরকে বের করতে হবে, এটারও টোটাল কস্ট আমাদের লাগবে। আমরা যেহেতু দুইটার ওয়ার্কিং ক্যাপিটালই বের করব, তাই আমাদের অ্যানুয়াল টোটাল কস্ট এবার দুইটা লেভেলের জন্যই আমাদেরকে বের করতে হবে। আর এটা আমরা এখন কিভাবে করছি চলো সবাই দেখি। তোমরা দেখো, আমাদের এখানে ওনারা বলে দিয়েছিল কস্ট প্রাইস স্ট্রাকচারের মধ্যে র ম্যাটেরিয়াল কস্ট ছিল 10 টাকা। এই দেখো, আমাদের র মেটেরিয়াল কস্ট ছিল 10 টাকা। তাহলে চলো আমরা লিখে ফেলি প্রথমে র মেটেরিয়াল কস্ট। এট দ্য রেট অফ টাকা 10। তাহলে বলো তো 24,000-এর জন্য 10 টাকা করে হবে 2,40,000, আর 36,000-এর জন্য 10 টাকা করে হবে 3,60,000, তাই না? র মেটেরিয়াল কস্টটা কি বুঝছো? জি স্যার, বুঝছি। এরপরে দেখো আমাদেরকে বলছে ওয়েজেসটা নাকি 6 টাকা। তাহলে চলো আমরা লিখে ফেলি ওয়েজেস। ওয়েজেস হচ্ছে এট দ্য রেট অফ টাকা 6। তাহলে 24,000 গুণ 6 কত হয় দেখো? 1,44,000। 1,44,000। আর 36,000 গুণ 6? 2,16,000। 2,16,000। এই ম্যাটেরিয়াল কস্ট আর লেবার কস্ট মিলায় আমরা কিন্তু প্রাইম কস্ট পেয়ে যাব। সেটা আমরা লিখে দিই এখানে। আমাদের প্রাইম কস্ট এখানেও আসবে, আমাদের প্রাইম কস্ট এখানেও আসবে। দেখো আমাদের এখানে প্রাইম কস্টটা কত আসে? 3,84,000। আর এখানে কত হয়? 5,76,000। জি স্যার। এটাকে আমরা বলবো প্রাইম কস্ট। আমরা প্রাইম কস্টটা পেয়ে গেলাম। আমি কিভাবে টোটাল কস্টটা দুইটা লেভেলের জন্যই বের করছি তুমি একটু খেয়াল করো। আচ্ছা, এরপর ওনারা বলছে আমাদের ভেরিয়েবল ওভারহেড হচ্ছে 4 টাকা, আর ফিক্সড ওভারহেড হচ্ছে 2 টাকা। এই ভেরিয়েবল ওভারহেড এবং ফিক্সড ওভারহেড ওনারা বলে দিয়েছে। চলো আমরা একটা কাজ করি, প্রথমে ভেরিয়েবল ওভারহেডটা লিখি 4 টাকা রেট। অ্যাড ভেরিয়েবল ওভারহেড, ভেরিয়েবল ওভারহেডের রেটটা কত? 4 টাকা। তাহলে ভেরিয়েবল ওভারহেড রেট হচ্ছে 4 টাকা। 24,000 গুণ 4 কত টাকা হয়? 96,000। 96,000। এবার 36,000 গুণ 4 কত হয়? 1,44,000। এটা হচ্ছে আমাদের ভেরিয়েবল ওভারহেড। আর এবার দেখো আমরা অ্যাড করছি আবার ফিক্সড ওভারহেড। দেখো ওনারা বলে দিয়েছে ফিক্সড ওভারহেড হচ্ছে টাকা 2। দেখছো, ফিক্সড ওভারহেড বলছে টাকা 2। ফিক্সড ওভারহেড একটা মজা আছে। ফিক্সড ওভারহেড যে বলছে টাকা 2, অ্যাড ফিক্সড ওভারহেড, এটা রেট হচ্ছে টাকা 2। কিন্তু সমস্যা হচ্ছে এই যে 2 টাকা, আমি যদি 24,000-এর সঙ্গে 2 টাকা যোগ গুণ করি কত হয়? 48,000, তাই না? তাহলে গত বছর আমি 24,000 গুণ 2 48,000 টাকা ফিক্সড ওভারহেড করেছি না?
কিন্তু তোমরা তো সবাই জানো ফিক্সড ওভারহেডের কোনো পরিবর্তন হয় না। এই তাহলে 36,000-এর ক্ষেত্রেও কিন্তু আমাদের ফিক্সড ওভারহেডটা ওই 48,000-ই হবে, ঠিক কিনা বলো? এই কথাটা তোমরা জি বুঝছো সবাই? স্যার। অর্থাৎ ফিক্সড ওভারহেডের রেটটা এট দ্য রেট অফ টাকা 2 হলেও আমরা একটা কাজ করব, এখানে আমরা গুণ করে দিব 24,000, কারণ এই আগের বছর আমরা 24,000 ইউনিটের জন্য এটা করেছিলাম। কারণ ফিক্সড ওভারহেড গত বছর যে 24,000 গুণ 2 48,000 হয়, ওইটাই আবার 36,000-এর ক্ষেত্রে সেটা 48,000 হবে, কারণ ফিক্সড ওভারহেডের কোনো পরিবর্তন হয় না। তাহলে এবার দেখো তো, আমাদের এই দুটো মিলায় আমাদের মোট ফ্যাক্টরি ওভারহেডটা কত টাকা হয়? 1,44,000। আর এই দুটো মিলায় কত হয়? স্যার 1,92,000। 1,92,000। এবার বলো তো, এই দুইটাকে এখন যোগ করলে আমরা ফ্যাক্টরি কস্ট পাবো? যেহেতু আমরা ফ্যাক্টরি ওভারহেড পেয়ে গেছি, তাহলে এখন এই দুইটা যোগ করলে আমরা এখন ফ্যাক্টরি কস্ট পেয়ে যাব। তো দেখো তো কত হয়? 5,00,000, স্যার 5,28,000। 28,000। আর এটা কত হয়? 7,00,000, স্যার সাত 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 লক্ষ লক্ষ আটষট্টি আটষট্টি হাজার হাজার 7,68,000। এই ফিগারটাকে এখন আমরা বলবো আমাদের ফ্যাক্টরি কস্ট। এটাকে এখন আমরা বলবো ফ্যাক্টরি কস্ট। আমাদের আর কোনো ওভারহেড আছে কিনা আমরা একটু দেখি। দেখো আমাদের এখানে এরপরে ওনারা প্রফিট বলছে আর বিক্রয় মূল্য বলছে 26 টাকা। প্রফিট আর বিক্রয় মূল্য আমাদের কোনো কাজে লাগে না। তো আমার প্রশ্ন হলো, আমি প্রথমে যে টোটাল কস্টটা বের করেছি, এটা তোমরা বুঝছো কিনা? জি স্যার। আচ্ছা, এবার ওনারা আমরা কোন কাজের পর কোন কাজটা করতেছি একটু তোমাদের বুঝে বুঝে আমি অঙ্কটা দরকার হলে আরেকবার পড়বো। কিন্তু আমি প্রথমে দুইটারই কস্ট বের করলাম, কারণ ওনারা আমাদেরকে একটা প্রশ্ন করেছে, ইউ আর রিকোয়ার্ড টু অ্যাসার্টেন দ্য এডিশনাল ওয়ার্কিং ক্যাপিটাল অ্যাজ উড বি নেসেসারি ইন ভিউ অফ এডিশনাল প্রোডাকশন। অতিরিক্ত প্রোডাকশনের জন্য কি পরিমাণ অতিরিক্ত ওয়ার্কিং ক্যাপিটাল আমাদের লাগবে সেটা তুমি বের করো। এই প্রশ্নের উত্তর দিতে গেলে আমাদের 24,000-এর ওয়ার্কিং ক্যাপিটালও লাগবে, আমাদের 36,000-এর ওয়ার্কিং ক্যাপিটালও লাগবে। এই দুইটার ওয়ার্কিং ক্যাপিটাল লাগবে বলে আমি দুইটারই টোটাল কস্ট বের করেছি। ঠিক আছে? কিন্তু 24,000-এর জন্য কিন্তু কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটিসটা ওনারা বলেই দিয়েছিল, দেখছো? তাই এটা দিয়ে কিন্তু আমরা ওয়ার্কিং ক্যাপিটাল একটা বের করে ফেলতে পারি সরাসরি। তার জন্য টোটাল কস্ট না হলেও চলতো। তারপরও কেন আমরা টোটাল কস্টটা বের করেছি? অন্য একটা কারণে, সেটা আমি তোমাদেরকে বলবো। তাহলে একটা কাজ করি, চলো সেই ওয়ার্কিংটা করার আগে আমরা এখন 24,000-এর জন্য ওয়ার্কিং ক্যাপিটালটা বের করে ফেলি। চলো বের করে ফেলি। ক্যালকুলেশন অফ ওয়ার্কিং ক্যাপিটাল এট 24,000 ইউনিট। ফর 2002, আমরা কিন্তু 2002 সালে জন্য ওয়ার্কিং ক্যাপিটাল বের করছি এখন। 2002 সালে ওয়ার্কিং ক্যাপিটাল বের করার জন্য আমরা এরকম একটা ছক টেনে নিলাম। এটা ওয়ার্কিং বি স্যার। না না, এটা ওয়ার্কিং বি না। আমাদের ওয়ার্কিং এ করলাম, আর একটা ওয়ার্কিং আমাদের করতে হবে, সেটা আমরা পরে করব। কিন্তু আমরা আগে ওয়ার্কিং এ করার পর এখন 24,000 ইউনিটের ওয়ার্কিং ক্যাপিটালটা আগে বের করে নিচ্ছি, তারপর আমরা ওয়ার্কিং বিটা করব, কি ঠিক আছে? পার্টিকুলার্স, টাকা টাকা,
মানে এটা আমি তোমাদের বোঝানোর জন্য এটা করতেছি। তোমরা যদি পরীক্ষাতে এই অঙ্ক অ্যান্সার করো, তোমরা ওয়ার্কিং গুলো সব একসাথে করে নিয়ে তারপরে করো। আমি আগে ওয়ার্কিং গুলো এখন করব না, আমি এই ওয়ার্কিং ক্যাপিটালটা বের করে নিব। এটা বের করে নিয়ে তারপর আমি আরেকটা ওয়ার্কিং করব, দরকার হলে তোমার সেই দুটো ওয়ার্কিং একসাথে করে তারপর দুটো ওয়ার্কিং ক্যাপিটাল একসাথে করো। কিন্তু আমি একটু বিশেষ কাজে আমি এখন আগে ওয়ার্কিং ক্যাপিটালটা বের করে নিচ্ছি। বলো, এটা বের করার জন্য প্রথমে আমরা লিখবো কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেট কারেন্ট অ্যাসেট বের করার জন্য তোমরা একটু এদিকে তাকাও। ওনারা কিন্তু আমাদেরকে এই যে বলে দিচ্ছে, একটু প্রশ্নটা পড়ি, তোমরা দেখো। অন 31st December 2002 the current asset and current liabilities were as follows। তার মানে আমি এখন 2002 এর যে ওয়ার্কিং ক্যাপিটাল বের করব, সেটার কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটিস এবং ওনারা সরাসরি দিয়ে দিয়েছে। তাহলে এখান থেকেই আমরা কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটিস গুলো ডাইরেক্ট ব্যবহার করতে পারি। র মেটেরিয়াল 4000 ইউনিট এট কস্ট, এটা হচ্ছে স্টক অফ র মেটেরিয়াল। ওয়ার্ক ইন প্রসেস ডাইরেক্ট ওনারা বলে দিয়েছে 16,000, 1000 ইউনিট। স্টক অফ ফিনিশ গুডস ডাইরেক্ট বলে দিয়েছে 66,000, এটা সরাসরি ফিগারটা বলে দেওয়া আছে। সানডি ডেটরসটা সরাসরি বলা আছে 1,56,000। ক্রেডিটর্স ফর গুডস, এটা হচ্ছে পাওনাদার, কারেন্ট লায়াবিলিটি বলে দিয়েছে সরাসরি। লায়াবিলিটিস ফর ওয়েজেস সরাসরি বলে দিয়েছে। লায়াবিলিটিস ফর এক্সপেন্স এটাও বলে দিয়েছে। তার মানে কি, আমাদের কিন্তু কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটি সব কিন্তু সরাসরি অঙ্কের মধ্যে দেওয়াই আছে। আমরা এগুলোকে ব্যবহার করি আমরা এখন ওয়ার্কিং ক্যাপিটালটা নির্ণয় করে নিতে পারি। তো চলো সেটা আগে নির্ণয় করি, তারপর আমরা কেন এই কস্টটা বের করেছি আমি তোমাদেরকে দেখাবো। ইনফরমেশন গুলো এখানে নিয়ে নিলাম। দেখো, আমি কারেন্ট অ্যাসেটের মধ্যে প্রথমে লিখবো স্টক অফ র মেটেরিয়াল। দেখো, স্টক অফ র মেটেরিয়ালটা 40,000 ওনারা দিয়ে দিয়েছে, আমরা লিখে দিলাম ওটা। এবার দেখো, ওয়ার্ক ইন প্রসেস বলে দিয়েছে 16,000, লিখে দাও ওটা। ওয়ার্ক ইন প্রসেসটা ছিল 16,000, লিখে দাও। এরপর বলছে ফিনিশ গুডস। দেখো, স্টক অফ ফিনিশ গুডসটা ওনারা বলে দিয়েছে 66,000, লিখে দেই। সানড্রি ডেটর্স, দেখো আমাদের সানড্রি ডেটর্স আসছে 1,56,000। আমাদের আর কোনো কারেন্ট অ্যাসেট নেই। এইবার আমরা এই কারেন্ট অ্যাসেট গুলোকে যোগ করি। চলো আমি সবগুলোকে যোগ করে দেখি মোট কারেন্ট অ্যাসেটের পরিমাণটা কত হয়। দুই লাখ 78,000। তাহলে আমাদের কারেন্ট অ্যাসেটের পরিমাণটা 2,78,000 চলে এসছে। এবার আমরা এখান থেকে লেস করবো কারেন্ট লায়াবিলিটিস। দেখো, কারেন্ট লায়াবিলিটিস এর মধ্যে আমাদের এখানে দিয়ে দিয়েছে ওনারা ক্রেডিটর্স ফর গুড 60,000, লিখে দাও। ক্রেডিটর্স ফর গুডস ছিল 60,000। লায়াবিলিটি ফর ওয়েজেস ছিল 6,000। এটা ছিল 6,000। এবার লায়াবিলিটি ফর এক্সপেন্স ছিল 12,000।
লাইব্রেরি ফর এক্সপেন্সেস ছিল 12,000। এবার চলো আমরা এই সবগুলোকে যোগ করি। দেখো আমাদের অ্যামাউন্ট আসছে 78,000 না? জি জি স্যার। স্যার। তাহলে আমাদের ওয়ার্কিং ক্যাপিটালটা, আমার অ্যান্সারটা একটু একটু মনে পড়ছে, এটা 2 লাখ আসবে, আর ওটা বোধহয় 2,96,000 আসবে এরকম। আচ্ছা, তাহলে এটা আসবে 2 লাখ, তাই না? তাহলে আমাদের 2002 সালের ওয়ার্কিং ক্যাপিটালটা এসছে 2 লাখ। তাহলে আমাদের 2002 সালের ওয়ার্কিং ক্যাপিটাল ছিল কত? আমাদের ওয়ার্কিং ক্যাপিটালটা ছিল 2 লাখ। এটা আমাদের আগে থেকে ছিল, ওনারা কিন্তু এটা আমাদের প্রশ্ন করেনি। ওনারা আমাদের এটা প্রশ্ন করেছে যে অতিরিক্ত যে প্রোডাকশনটা আমরা করব 36,000 ইউনিট, তার জন্য আমাদের অতিরিক্ত কি পরিমাণ ওয়ার্কিং ক্যাপিটাল লাগবে সেটা ওনারা প্রশ্ন করেছে। কিন্তু আমরা মাঝখান থেকে যে কাজটা করলাম সেটা হচ্ছে, ওনারা আমাদেরকে যে ইনফরমেশন গুলো 2002 সালের জন্য কারেন্ট অ্যাসেট এবং লায়াবিলিটিস গুলো দিয়ে দিয়েছিল, এটার ভিত্তিতে আমরা বের করে নিলাম যে আমাদের 2002 সালের ওয়ার্কিং ক্যাপিটালটা আসলে কত ছিল, সেটা আমরা জেনে নিলাম। এটা আমাদেরকে ওনারা প্রশ্ন করেনি। ওনারা বলেছে অতিরিক্ত কি পরিমাণ ওয়ার্কিং ক্যাপিটাল লাগবে, কিন্তু এই উত্তর দিতে গেলে আমাদের আগের ওয়ার্কিং ক্যাপিটালটা প্রয়োজন হতো, তাই আমি ওটা বের করে নিয়েছি 2 লাখ। এবার আমরা 36,000 ওয়ার্কিং ক্যাপিটাল বের করার পর জানতে পারবো যে আমাদের 36,000 মাল বানানোর জন্য অতিরিক্ত কি পরিমাণ ওয়ার্কিং ক্যাপিটাল লাগবে। তো তাহলে এখন আমরা 36,000 ওয়ার্কিং ক্যাপিটাল করব, কিন্তু তোমরা বলো এই অঙ্কে ওনারা সরাসরি কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটিস দিয়ে দিয়েছে বলেই কোনো প্রকারের ক্যালকুলেশন ছাড়াই আমরা নিশ্চিন্তে এই ওয়ার্কিং ক্যাপিটালটা বের করেছি। কিন্তু 36,000-এর ক্ষেত্রে কিন্তু সেটা হবে না। 36,000-এর জন্য যদি তুমি ওয়ার্কিং ক্যাপিটাল করতে চাও, তাহলে তোমার ল্যাগ ইন পেমেন্ট বা কনভার্সন পিরিয়ড লাগবে, তাই না? বলো তো। আমরা তো টোটাল কস্টটা বের করেছি, এবার কনভার্সন পিরিয়ড 36,000-এর জন্য লাগবে না? সেই জন্য জি আমরা এবার স্যার। একটু প্রশ্নটা পড়বো। এবার প্রশ্নটা পড়ে দেখো ওনারা বলছে কি, একটু কথাটা ভালো করে শুনি। ওনারা বলছে the price of materials, the rates of wages and expenses and selling price per unit will remain unchanged. এই জিনিসগুলো একই রকম থাকবে বিধায় আমি এগুলোর ভিত্তিতে টোটাল কস্টটা বের করেছি। এবার পাশে একটা কথা বলছে, the period of credit allowed to customer, দেনাদারদেরকে আমরা যে ল্যাগিং পেমেন্টটা দেই, ক্রেডিট অ্যালাউড বাই সাপ্লায়ার, পাওনাদারদেরকে আমরা যে ল্যাগিং পেমেন্টটা দেই, অ্যান্ড এক্সপেন্স, খরচের জন্য আমরা যে ল্যাগিং পেমেন্টটা দেই, উইল রিমেইন দ্য সেম অ্যাজ বিফোর, আগে যা ছিল এখনো তাই আছে। কিন্তু কই, আগের কি কোনো কনভার্সন পিরিয়ড এখানে দেওয়া আছে? আছে দেওয়া? দেওয়া না নাই। স্যার, ওটা আমাদের বের করতে হবে। এটাই হলো আমাদের 2 নাম্বার ওয়ার্কিং। অর্থাৎ এখানে যে ইনফরমেশন গুলো ওনারা দিয়েছে, এই ইনফরমেশন গুলোর ভিত্তিতে আমাদেরকে এখন কনভার্সন পিরিয়ড গুলো রেডি করে নিতে হবে। তাহলেই আমরা 36,000-এর জন্য ওয়ার্কিং ক্যাপিটাল করতে পারবো। তাহলে এই অঙ্কের জটিলতা এখানেই যে এখানে আমাদের 36,000-এর জন্য কনভার্সন পিরিয়ড গুলো রেডি করে নিতে হবে, যেটা কিনা এই তথ্যের ভিতরে লুকায় আছে। তো সেটাই ওনারা এই কথার মাধ্যমে বলে দিয়েছে। আর আমরা এখন ওই কথার ভিত্তিতেই আমরা এখন এই কনভার্সন পিরিয়ডটা রেডি করব। সেজন্য এখন আমি দিচ্ছি ওয়ার্কিং নাম্বার বি। আমি এই কাজটা যে এখন করলাম, তোমরা চাইলে এটা পরে করতে পারো, ওয়ার্কিং নাম্বার বিটাকে আগে দেখাতে পারো, অসুবিধা নেই। কিন্তু আমি আমার প্রয়োজন অনুযায়ী আস্তে আস্তে আগাচ্ছি। এবার আমি করবো ওয়ার্কিং নাম্বার বি। ওয়ার্কিং নাম্বার বি আমরা লিখবো ক্যালকুলেশন অফ কনভার্সন পিরিয়ড। ওনারা বলেছে যে আগের বার আমরা যা কনভার্সন পিরিয়ড যা ছিল, এবারও হুবহু সেটা একই রকমই থাকবে। আর এই কথাটা ওনারা বলেছে বলেই আমরা আগের কনভার্সন পিরিয়ডটা এখন আমরা রেডি করার চেষ্টা করছি। চলো আমরা একটা একটা করে কনভার্সন পিরিয়ড রেডি করব। একদম প্রথমে আমাদের যেটা আছে ওটা দিয়ে আমরা শুরু করব। আমাদের প্রথমেই ছিল স্টক অফ র মেটেরিয়াল। এই যে শুরুতেই আমাদের ছিল স্টক অফ র মেটেরিয়াল। তাহলে এটার জন্য কনভার্সন পিরিয়ডটা কত সেটা এখন আমরা বের করব।
কি ঠিক আছে? তাহলে চলো লিখে ফেলি স্টক অফ র মেটেরিয়াল। প্রথমে আমরা স্টক অফ র মেটেরিয়াল কনভার্সন পিরিয়ডটা বের করব। তোমরা একটু খেয়াল করে দেখো তো, আমরা 2002 সালে মোট উৎপাদন করেছিলাম না 24,000 মাল। আমরা মোট 2002 সালে 24,000 মাল উৎপাদন করেছিলাম না, যে যেখানে এখানে আমাদের এক বছরের মোট উৎপাদন ছিল না 24,000 ইউনিট। জি স্যার। এই 24,000 ইউনিট ছিল এক বছরের জন্য। এক বছরের জন্য মানে 360 দিনের জন্য। অথচ আমাদের প্রশ্নের মধ্যে স্টক অফ ফিনিশ র মেটেরিয়াল, স্টক অফ র মেটেরিয়ালটা দেওয়া ছিল কত ইউনিট? 4,000 ইউনিট, তাই না? আমাদের এখানে স্টক অফ র মেটেরিয়াল কত ইউনিট ছিল? 4,000। 4,000। তাহলে তোমরা আমাকে বলো 24,000 ইউনিটটা যদি এক বছরের হয়, তাহলে 4,000 ইউনিটটা কয় সময়ের? তাহলে ইন্টু 4,000। 24,000টা যদি 360 দিনের জন্য হয়, তাহলে এই 4,000টা কত দিনের জন্য? তাহলে কিন্তু আমরা কনভার্সন পিরিয়ডটা পেয়ে যাব। ক্যালকুলেশন করো, 24,000 ইউনিটটা যদি 360 দিনের জন্য হয়, তাহলে এই 4,000 ইউনিটটা কত দিনের জন্য? আমরা ইচ্ছা করলে এটা মাসেও বানাতে পারি। এটাকে 12 দিয়ে ভাগ স্যার এটা করে তো অনেক আছে। কত? 2,46,000 ও, দুইশো না, 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 আটষট্টি। আমি ভুল করেছি। 360 উপরে যাবে না? হ্যাঁ, 360 উপরে যাবে, আমি ভুল করেছি। ভাগ হলো 24,000 আর গুণ হচ্ছে 4,000, উল্টা হয়ে গেছে। এটা 24,000টা হচ্ছে 360 দিনের জন্য বা এক বছরের জন্য। তোমরা চাইলে এটা 12 মাসেও, এটাকে মাসেও কনভার্ট করতে পারো। তুমি ইচ্ছা করলে এটাকে 12 মাস দিয়ে দিতে পারো। তাহলে 24,000টা হচ্ছে 12 মাসের জন্য। তাহলে 4,000টা কত মাসের জন্য বেরোবে কিন্তু? 60 ডেজ বের হয়েছে। দিন বেড়েছে কত? 60। 360 দিলে 60 ডেজ বের হয়। আর তা নাহলে মাসে করলে হ্যাঁ হবে হ্যাঁ 2 মান্থ, তাই না? জি স্যার। তাহলে এটা জি 2 স্যার। মাস হতে পারে, 60 ডেজও হতে পারে, ঠিক কি না? জি স্যার। আমরা যদি মাসে করি তাহলে এটা 2 মাস, আর যদি আমরা দিনে করি তাহলে এটা 60 ডেজ। দুই ভাবেই আমরা কনভার্সন পিরিয়ডটা বের করতে পারি। তাই আমরা আমাদের এই কনভার্সন পিরিয়ডটা বের করাটা বুঝেছি কিনা? জি স্যার। আচ্ছা, এবার দ্বিতীয় বের করব হচ্ছে আমরা ওয়ার্ক ইন প্রসেস। এটাও ইউনিটে আছে, যেহেতু এটাও ইউনিটে আছে তাহলে এটাও আমরা ওই একই রকম ভাবে বের করব। চলো আমরা এবার ওয়ার্ক ইন প্রসেসের জন্য কনভার্সন পিরিয়ডটা বের করব। আমরা দিনেও বের করতে পারি, আবার আমরা মাসেও বের করতে পারি। তোমরা যেভাবে খুশি যে কোনো একটা করতে পারো, আমি দুটোই দেখালাম। এবার আমরা ওয়ার্ক ইন প্রসেসটা করব। ওয়ার্ক ইন প্রসেসটা ছিল, দেখো আমাদের এখানে আমাদের 12 ভাগ 24,000 ঠিক থাকবে। আর এটা দেখো 1,000 দেওয়া ছিল ওয়ার্ক ইন প্রসেস, তাই না? এই ওয়ার্ক ইন প্রসেসটা 1,000 দেওয়া ছিল না? ওই দেখো 1,000 ইউনিট দেওয়া ছিল, জি তাই না? স্যার। তাহলে আমাদের, স্যার হাফ মান্থ বের হয়েছে। তাহলে এটা বের হবে হাফ মান্থ বা 30 ডেজ, তাই না? 50 ডেজ। হাফ মান্থ বা 15 ডেজ। 15 ডেজ। হাফ মান্থ বা 15 ডেজ হয়েছে, গেল আমাদের ওয়ার্ক ইন প্রসেস। আচ্ছা, এবার দেখো আমাদের এখানে স্টক অফ ফিনিশ গুডস আছে 3,000 ইউনিট। যেহেতু এটা ইউনিটে দেওয়া, তাহলে একই রকম ভাবে আমরা স্টক অফ ফিনিশ গুডসটাও বের করতে পারবো। তাহলে স্টক অফ ফিনিশড গুডস
স্টক অফ ফিনিশ গুডস। এটা একই রকমই থাকবে, খালি এটাকে 3 করে দিব, তাই না? 3000। জি স্যার। স্যার এটা 1.5 মাস আসছে। তাহলে আসছে 1.5 মান্থ, 1.5 মান্থ অথবা 45 ডেজ, তাই না? তুমি চাইলে এটা মাসেও বের করতে পারবে, তুমি চাইলে এটা দিনেও বের করতে পারবে, কোনো প্রবলেম হবে না, একই রকম পারবে। আচ্ছা, এইবার আসো আমাদের এখানে ডেটর্স। ডেটর্স এর এখানে কিন্তু কোনো ইউনিট নাই। ডেটর্স এখানে ওনারা টাকা দিয়েছে। এইবার আমি একটা কথা বলবো, তোমরা একটু মন দিয়ে আমার কথাটা শুনবা। আমি কিন্তু এই কথাটা শুনতে বলেছিলাম, যেটা হচ্ছে ডেটর্স। এটা আমরা টোটাল কস্টের ভিত্তিতেও বের করি, এটা আবার সেলস এর ভিত্তিতেও বের করা যায়। তো এখন আমার প্রশ্ন, ওনারা এখানে যে ডেটর্সটা কোনো ইউনিট না দিয়ে ডাইরেক্ট টাকা দিয়ে দিয়েছে, তাহলে ওনারা এখানে ডেটর্সটা কিভাবে, কিসের ভিত্তিতে বের করেছে? ওনারা যেটার ভিত্তিতে বের করবে আমাদেরকেও ঠিক সেটার ভিত্তিতেই বের করতে হবে। তার প্রধান কারণ হলো ওনারা বলে দিয়েছে যে এই সমস্ত কিছুর কোনো পরিবর্তন হবে না, এগুলো আগে যা ছিল এখনো তাই। তাই এখন আমরা কিন্তু আগের বছরে টোটাল কস্ট পেয়েছি, আগের বছরের টোটাল কস্ট কিন্তু আমরা পেয়েছি, যে 24,000-এর টোটাল কস্ট কিন্তু 5,28,000 আমরা পেয়েছি। আবার দেখো আমাদের কিন্তু সেলিং প্রাইসটাও এখানে দেওয়া আছে 26 টাকা করে, দেখেছো? সেলিং প্রাইসটাও কিন্তু আমাদের 26 টাকা করে দেওয়া আছে। এই ঠিক আছে। তো আমি জি যদি স্যার। টোটাল কস্টের ভিত্তিতে ধরি তাহলে এটা ফ্রাকশন আসে, আর যদি আমি সেলসের ভিত্তিতে ধরি তাহলে এখানে ফ্রাকশন আসে না। তাই আমরা অনুমান করে নিতে পারি যে ওনারা 2002 সালের এখানে ডেটর্সটা ওনারা সেলসের ভিত্তিতেই ধরেছিল। আর এই কারণে তোমরা 24,000-এর সঙ্গে এখন 26 গুণ দাও, 24,000 ইউনিটের সঙ্গে 26টা গুণ দাও, সেলিং প্রাইসটা গুণ দাও। 6,24,000। কত বলো? 6,24,000। এখন আমাদের সেলস হচ্ছে এই যে 6,24,000, এটা পুরো 1 বছরের জন্য। আমাদের এখানে ইউনিট নাই, তাই আমরা এখন টাকাটা বের করলাম, বিক্রয় মূল্যটা বের করলাম। 24,000-এর সঙ্গে 26 গুণ দিলে আমাদের যে টোটাল সেলসটা হয় 6,24,000 বললাম না? এই 6,24,000 টাকার বিক্রয়টা যদি 1 বছরের জন্য হয় তাহলে এই 1,56,000 টাকাটা কত সময়ের জন্য? এভাবে আমরা আমাদের ডেটর্সটা বের করতে পারি। অর্থাৎ ওনারা হয়তোবা সেলসের ভিত্তিতেই ডেটর্সটা নির্ণয় করেছে, কারণ ওনারা বলেছে যে গত বছর যেভাবে দেনাদারের উপর ল্যাগিং পেমেন্ট ধরা হয়েছিল এবছরও ল্যাগিং পেমেন্টটা সেভাবে ধরা হবে। এখন গত বছর ওনারা এটা কস্টের ভিত্তিতে ধরেছে নাকি সেলসের ভিত্তিতে ধরেছে আমরা জানি না, কিন্তু যদি আমরা কস্টের ভিত্তিতে ধরি এটা ফ্র্যাকশন আসে মাসে, আর যদি আমরা সেলসের ভিত্তিতে ধরি তাহলে ফ্র্যাকশনটা আসে না। তো এই কারণে আমরা ধরে নিয়েছি, তুমি চাইলে এখানে কষ্টের ভিত্তিতেও ধরতে পারো, রেজাল্টটা একটু ডিফারেন্ট হবে, কিন্তু আমি আগেই বলেছি এখানে অনুমানের ব্যাপারটা হলো প্রধান। যদি আমরা এখন এই সেলস এর ভিত্তিতে ধরি তাহলে আমরা কনভার্সন পিরিয়ডটা কিভাবে বের করব আমি এখন সেটা দেখাচ্ছি। তাহলে দেখো, এবার আমরা বের করব হচ্ছে ডেটর্স। আমরা ডেটর্স এর কনভার্সন পিরিয়ডটা কিভাবে বের করছি একটু দেখো। এই হচ্ছে ডেটর্স। দেখো ডেটর্স 12 ভাগ, এখানে আমরা বিক্রয় মূল্যটা লিখবো 24,000 গুণ 26 বোধ হয়, তাই না? কত যেন আসছিল? 6,24,000। 6,24,000। 6,24,000। অথচ আমাদের কারেন্ট অ্যাসেটের মধ্যে দেওয়া ছিল ডেটর্স এর পরিমাণ 1,56,000, তাই না? দেখো তো 1,56,000 দেওয়া ছিল না? জি স্যার। এই যে জি এক স্যার। লক্ষ ছাপ্পান্ন হাজার তাহলে এই 1,56,000 টাকাটা কত দিনের? আমাদের টোটাল সেলসটা 6,24,000 যদি 1 বছরের জন্য হয় তাহলে আমাদের 1,56,000 টাকা কত দিনে বা কত মাসের সেটা আমরা এখান থেকে বের করতে পারবো। ক্যালকুলেশন করে দেখো তো কত মাসের হয়। স্যার 3 আসছে, 3 মান্থ। এটাই আমি বলছিলাম। দেখো আমি যদি কষ্টের ভিত্তিতে ধরি তাহলে আমাদের এই কনভার্সন পিরিয়ডটা কাটা কাটা 3 মান্থ আসে না,
কিন্তু যদি আমি সেলস এর ভিত্তিতে ধরি তাহলে আমার কনভার্সন পিরিয়ডটা 3 মান্থ আসে, 3 মান্থ বা 90 ডেজ। তো এই কারণে আমি এখানে এটাকে সেলস এর ভিত্তিতে ধরেছি, কারণ ওনারা বলে দিয়েছে প্রশ্নের মধ্যে যে গত বছর যা ধরা হয়েছিল এবছরও তাই ধরা হবে। এই কারণে আমি এটা সেলস এর ভিত্তিতে ধরেছি। কারণ আমরা যদি নিজেরা বের করতাম তাহলে আমরা কস্টের ভিত্তিতেই বের করতাম। যাই হোক, আমরা কনভার্সন পিরিয়ডটা খালি বের করেছি, আমরা অবশ্যই 36,000-এর ক্ষেত্রে আমরা কস্টের ভিত্তিতে ধরবো। শুধু কনভার্সন পিরিয়ডটা বের করার জন্য আমরা এখানে সেলস এর ভিত্তিতে বের করেছি, কিন্তু 36,000টা তো আমরা নিজের হাতে বের করবো, ওখানে আমরা ঠিকই কষ্টের ভিত্তিতে বের করবো। কি বলছি বুঝেছ? তাই আমরা ওনাদের দেওয়া তথ্য যেটা দেওয়া আছে সরাসরি এটা দিয়ে আমরা বের করছি বলে আমরা ধরে নিয়েছি যে ওনারা সেলস এর ভিত্তিতে এটা ধরেছিল। যাই হোক, এবার ক্রেডিটর্স ফর গুডস, ক্রেডিটর্স এর জন্য ল্যাগ ইন পেমেন্ট আমরা বের করব। চলো ক্রেডিটর্স এর জন্য বের করি।